প্রিয় সুহৃদ, সকলকে হিয়ার মাঝে আয়োজনের ৮০তম পর্ব মুজিব মানের মুক্তিতে স্বাগতম। কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোতে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। কবি নির্মলেন্দু গুণের এই কবিতার কবি আর কেউ নয়, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ ১৭ই মার্চ আমাদের জাতির পিতার জন্মদিন। আজকের এই বিশেষ দিনে তার জন্য রইল আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আমাদের মাঝে আজ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যার আদর্শ আমাদের বঙ্গবন্ধু। তাকে পর্দার আমরা কিছুক্ষণের মধ্যেই আমন্ত্রণ জানাবো, তবে তার আগে চলুন তার সম্পর্কে অতি সংক্ষেপে আমরা একটু জেনে নেই। বিশিষ্ট সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও বাংলাদেশ বেতারের সঙ্গীত পরিচালক ডক্টর শ্যামল চৌধুরীর পারিবারিকভাবে প্রথম গানে হাতেখড়ি বড় দিদি নিভা ধরের কাছে। এরপর প্রাতিষ্ঠানিকভাবে তিনি বহু ওস্তাদের কাছে প্রশিক্ষণ নেবার সুযোগ পেয়েছেন, যাদের মধ্যে সতীন হালদার, ওস্তাদ আক্তার সাদমানি, ওস্তাদ তপন বৈদ্য এবং প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সুরকার ও শব্দ সৈনিক শ্রী অজিত রায়ের নাম বিশেষভাবে না বললেই নয়। ৮০ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলের সঙ্গীত বিভাগের সদস্য ও সঙ্গীত প্রশিক্ষক হিসেবে গণসঙ্গীত ও মুক্তিযুদ্ধের গান দলগতভাবে পরিবেশনায় তিনি নেতৃত্ব দেন। এ পর্যন্ত এ শিল্পীর মৌলিক বাংলা গানের মোট ১২টি অডিও মিউজিক অ্যালবাম প্রকাশিত হয়েছে প্রত্যয় এর ব্যানারে, যার প্রায় সবগুলোর সঙ্গীতায়ন তার নিজের এবং অধিকাংশ অ্যালবামের কথা ও সুর তারই করা। সবচেয়ে উল্লেখযোগ্য ৩টি অডিও অ্যালবাম, যার মধ্যে ২টি জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন, কর্ম, সংগ্রাম ও আদর্শ ভিত্তিক এবং অন্যটি দেশাত্মবোধক ও মানবতার গান ভিত্তিক। বাংলাদেশ টেলিভিশনের স্পেশাল গ্রেডের সঙ্গীত শিল্পী ডক্টর শ্যামল চৌধুরীর কথা ও সুরে প্রকাশিত অডিও মিউজিক অ্যালবামে কণ্ঠ দিয়েছেন ভারত ও বাংলাদেশের কিংবদন্তি ও প্রখ্যাত শিল্পীগণ। মূলত একজন সঙ্গীতানুরাগী ও সংস্কৃতি কর্মী ডক্টর শ্যামল চৌধুরী মনে করেন, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করেই তিনি বর্তমান অবস্থানে পৌঁছতে পেরেছেন। এটাই তার গর্ব, তার অহংকার। এই গুণী শিল্পী, 2 পুত্র সন্তানের গর্বিত পিতা, ট্রিও আর্টসের পক্ষ থেকে আমরা এই গুণীজনকে স্বাগত জানাই এবং তার আরও সফলতা কামনা করছি। তো দর্শক, আমরা অতি সংক্ষেপে জেনে নিলাম আমাদের আজকের আয়োজনের অতিথি সম্পর্কে। তো চলুন এখন আমন্ত্রণ জানাই আজকের আয়োজনের মূল আকর্ষণ, আমাদের অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার এবং গীতিকার ডক্টর শ্যামল চৌধুরী। শুভ অপরাহ্ন শ্যামলদা। ধন্যবাদ। শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যা, কোথাও কোথাও শুভ সকাল। কেমন আছেন? ঝরা আছি ভালো। আজকের একটি বিশেষ দিন, এই জন্য আরো ভালো লাগছে যে বিশেষ দিনে আমরা একটি অনুষ্ঠান করতে পারছি এবং তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করব। আমি জানি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মবার্ষিকী। তো সেটা সারা বিশ্বে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। তার অংশ হিসেবে আজকে ট্রায়োডস থেকে আপনারাও যে এটা আয়োজন উদযাপন করছেন, এটা সত্যি আমি আনন্দিত। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে আসলে, এবং আমাকে এই সংযুক্ত করবার জন্য ধন্যবাদ। আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি শ্যামলদা, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আশা করছি আজকে আমরা আপনার জীবনের গল্প শুনতে পারবো, সাথে আপনার গলার কিছু গান। চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করব।
তো আমার মনে হয় শুরুতে সেই একটি ঐতিহাসিক গান যেটি ৭১-এর মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো সবসময়ই, এবং সারা বিশ্বের বাঙালিদেরকে, মুক্তিগামী বাঙালিদেরকে অকুণ্ঠ অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছিল। কেমন? সেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা, তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই গানটি শুরু করব। কেমন? তাহলে গানটা গাই? অবশ্যই, জি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারের পূব আকাশে উঠবে আবার রিমনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বাহ, ধন্যবাদ ধন্যবাদ। চমৎকার চমৎকার শ্যামলদা, অনেকদিন পর গানটি শুনলাম, খুব ভালো লাগলো। আসলে একটি অসাধারণ গান। আসলে আসলে এই গানটি সব সময় এটা একটা কালজয়ী গান। এটা যখনই গাওয়া হয়, যখনই আমরা শুনি, তখনই কিন্তু শরীর রক্ত টকবক করে ওঠে। কি একটা যেন ইয়েতে শিহরণ জেগে ওঠে সারা শরীরে। সত্যি এই গানটি যিনি শুরু করেছেন অংশমান রায়, গেয়েছেন তিনি, লিখেছেন সম্ভবত গৌরী প্রসন্ন মজুমদার। আমি জানি না, আমি ঠিক শিওর, আমি শত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই হলো অবস্থা। ঝরা, থ্যাংক ইউ ঝরা। খুব ভালো লাগলো শ্যামলদা। তো শ্যামলদা, দুঃখের সাথে স্মরণ করতে হচ্ছে যে কদিন আগেই আমরা হারালাম আমাদের সকলের প্রিয় কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীতের বরপুত্র সাদি মোহাম্মদ সাদি ভাইকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি গানের কিছু অংশ দর্শকদের সাথে শেয়ার করতে চাই। কি মনে করেন? অবশ্যই, এটা অবশ্যই দরকার। কারণ রবীন্দ্রসঙ্গীতকে বাংলাদেশ কেন, এই ভারতীয় উপমহাদেশে তার যে জনপ্রিয়তা, উনি যতটুকু জনপ্রিয় করেছেন, এতে কিন্তু আমাদের শিল্প সংস্কৃতি আরো সমৃদ্ধ হয়েছে। এবং তিনি কিন্তু নীরবে তার কাজ করে গিয়েছেন, নীরবে। কখনো উনি নিজেরটা জাহির করেননি, বা কখনো নিজেকে উনি সবসময় কিন্তু নীরবে কাজ করতে পছন্দ করতেন, মানে সামনে এসে ফোকাস হতে চাইতেন না। উনি বোধহয় খুব প্রচার বিমুখ ছিলেন, তাই না? আমি এখন আসলে এত ভদ্র, এত অমায়িক, এত পরোপকারী,
আমি তো কয়েকবার ওনার সান্নিধ্যে এসেছি। আমার ব্যক্তিগত কাজে উনি আমাকে সময় দিয়ে পর্যন্ত আমার সাথে এক জায়গায় গিয়েছেন। আমি সেটা পরে বলব। এ সত্যি এবং উনি যখন লন্ডন এসেছিলেন ২০০৪ বা ৫ এ, তখন আমাদের বাসায় উনি ছিলেন এবং নিজে আমাদের মায়া করে বললেন, না তোমরা পড়াশোনায় ব্যস্ত, সুনিতা কাজে ব্যস্ত। আমার সহধর্মিণী সুনিতা বলে যে, না আমি তোমাদের রান্না করে খাওয়াবো। উনি ভালো রান্না করতে পারতেন। তো এই যে উনি রান্না করে একেক দিন একেকটা পদে রান্না করছেন। আবার ওদিকে শিবলি ভাইও একদিন হলো যে শিবলি ভাই বলছেন আমি রান্না করব, সাদিয়া বলছে আমি রান্না করব। আমাদের বাসাতে শিবলি ভাইও ছিলেন। তখন দেখা গেল যে একই আইটেম দুইজন দুইভাবে রান্না করলেন। দুই ভাইয়ের কথা রাখলেন। তো এই যে তাদের যে আন্তরিকতা এবং সবাইকে কাছে টেনে নেওয়া এবং মিশে যাওয়া, এইটা একটা আসলে মানে আমরা খুব মানে আমরা একটা বিশাল সম্পদ হারালাম এবং এটা অপূরণীয় ক্ষতি। কিন্তু এখনো মেনে নিতে পারছি না আসলে। এখনো মেনে নেওয়া যাচ্ছে না। তার আত্মার শান্তি কামনা করছি। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আশা করি উনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই প্রার্থনা করা ছাড়া আর তো কিছু করার নেই। এবং স্রষ্টার কাছে প্রার্থনা করছি তিনি যেন স্বর্গবাসী হন। তো চলুন শ্যামলদা ওনার গানটি একটু শেয়ার করে নিই। অবশ্যই, অবশ্যই। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। খুবই খুবই কষ্ট, মেনে নিতে পারছি না। গানটা শুনে কে বলবে যে সাদি ভাই আর নেই? কে বলবে? আহা, মানে জাতির জন্য কত বড় একটা লস। না সত্যি সত্যি আসলে সাদি ভাই এই যে মানে আমরা যেটা দেখেছি, ভারতবর্ষে যেমন দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতে একটা নতুন ধারা প্রচলন করেছিলেন, প্রচলিত ধারার বিপক্ষে গিয়ে বা ভেঙে, তেমনি সাদি ভাইও কিন্তু আমাদের এই বাংলাদেশে কেন উপমহাদেশেই তিনি রবীন্দ্রসঙ্গীতের যে একটা ধারা ছিল, ভিন্ন ধারায় কিন্তু এই গানটিকে উনি জনপ্রিয় করেছেন। খোলা গলায়, দরাজ গলায় যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় এবং সেটি যে জনপ্রিয় করা যায়, সেটা সাদি ভাই দেখিয়ে দিয়েছেন আসলে। অন্য ধারা সত্যি। এখানেই তার মাহাত্ম্য, এখানেই তার আসলে কৃতিত্ব। হ্যাঁ, এখানেই সাদি ভাই। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, আমরা এই দোয়া করছি।
এবং তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা একই সাথে। সমবেদনা জানাচ্ছি অবশ্যই। হ্যাঁ জি। তো শ্যামলদা, আমাদের অনুষ্ঠানে ফিরে আসছি, আবার আমাদের আড্ডায় ফিরে আসতে চাই অবশ্যই। আপনাকে নিয়ে আমাদের যে আড্ডা আজকের। সো আপনার গানে হাতে খড়ি আমরা শুনলাম আপনার বড় বোনের কাছে। তাহলে কি বলতে পারি যে আপনাদের বাসায় সবসময় সাংস্কৃতিক চর্চা হতো? হ্যাঁ, আসলে তাই। আমার ঠাকুরদা বেহালা বাজাতেন, বাবা গুনগুন করে গান করতেন। উনি বিশেষ করে উনি খুব রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত ছিলেন। রবি ঠাকুরের কবিতা সঞ্চয়িতা বই দেখে দেখে উনি কবিতা পড়তেন, এবং রবি ঠাকুরের বেশ কিছু গান, শঙ্খ চেহেরো বিয়ে বলতা বা যেগুলো জাগরণী গান, এগুলো থেকে উনি খুব গাইতেন। একা একা বসে আছেন, নিরিবিলি গাইতেন। তো আর মা কেন জানি এটা গুনগুন করতেন, কিন্তু মা সেটা কোন গানটি করতেন এটা আমরা 5 ভাই বোন কেউ আবিষ্কার করতে অনেক চেষ্টা করেছি, কিন্তু আবিষ্কার করতে পারেনি মার এই গুনগুন করার সুরটা কোন গানের। এটা এখনো রহস্য, কিন্তু এটা এখনো আমাদের রহস্য। জিজ্ঞেস করেননি? না, তখন হেসে দিত, বলে না আমি কই গান করলাম, আমি কই গান করেছি। হ্যাঁ, তখন হেসে দিত। সহজ সরল অভিব্যক্তি, আমার মা আমার। আসলে হ্যাঁ, পারিবারিকভাবেই বড় বোন ছোটকালে মানে আমরা সকালে ঘুম থেকে উঠতাম, বড় বোন ভোরবেলায় রেওয়াজ করতেন। তো রেওয়াজ শুনেই আমরা ঘুম ভাঙতো। ঘুম ভাঙলে আমরা করতাম কি, আমরা 2 ভাই 2টা তবলা নিয়ে ব্রাশ দিয়ে তবলা পিটাতাম, মানে সাথে সাথে আর কি। এইভাবেই আমাদের সূচনা হয়েছে। পরে বড় দিদি হারমোনিয়ামে হাতে করে দিয়েছেন, গানও শিখিয়েছেন, প্রাথমিক সারগাম, রবীন্দ্রসঙ্গীত। তার কাছে প্রথম রবীন্দ্রসঙ্গীত শেখা হলো আমার এবার তোর মরা গাঙে বান এসেছে। আর তারই শেখা একটা গান দিয়ে, ও আমার দেশের মাটি, আমি বাংলাদেশ টেলিভিশনে 1973-তে প্রথম নতুন কুড়ি প্রতিযোগিতা শুরু হয়। তখন ডিআইটি বিল্ডিং এ, ঢাকার যে এখন রাজুক বিল্ডিং, সেটা আগে ডিআইটি, ওখানে টিভি সেন্টার ছিল। তো ওইখানে আমরা প্রতিযোগিতায় অংশ নিই। তখন মাসুমা খাতুন, ভয়েস অফ আমেরিকার যে প্রখ্যাত সংবাদ পাঠিকা, তখন মাসুমা খাতুন ছিলেন ওই প্যানেলের বিচারক। তো আমি প্রাথমিক নির্বাচনে, হ্যাঁ, তো বর্দি শেখানো গানটি গেয়ে আমি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু ফাইনালের আগে আমার ভীষণ জ্বর এসে যায়। আমার সে কি দুঃখ, সে আমি প্রথম নতুন কুড়িতে আমি চূড়ান্ত পর্যায়ে অংশ নিতে পারিনি। এটা আমার একটা বড় দুঃখ। 1973-তে নতুন কুড়ি তখন প্রথম শুরু হয়। কিন্তু হ্যাঁ, নতুন কুড়ি একটা অনুষ্ঠান, হ্যাঁ, ও মাই গড, এটা তো জানতাম না। হ্যাঁ, এটা নতুন কুড়ি তখন শুরু হয়। কেমন সারা জাগানো নতুন কুড়ি, অনেকেই তখন তো অনেকে, তারানা হালিম যেমন নতুন কুড়ির থেকে চ্যাম্পিয়ন হলো, রোকসানা সাফা এখন ইনি এখানে ডক্টর জিপি, হ্যাঁ, উনিও কিন্তু ওই নতুন কুড়ি থেকে, নতুন কুড়ি শিল্পী, এটা সব নতুন কুড়ি শিল্পী। তো এই আর কি। হ্যাঁ, আচ্ছা। তো তা কোথায় পড়াশোনা করেছেন শ্যামলদা? আমি তো এই স্কুলে প্রথম, আমার স্কুল শুরু হয় আপনার গ্যান্ডেরিয়াতে, পুরান ঢাকার সূত্রপুর গ্যান্ডেরিয়া হাই স্কুলে আমি প্রথম ভর্তি হই। ওখান থেকে আমরা যখন টিকাটুলি হাটখোলা চলে আসি, তখন ঢাকা রামকৃষ্ণ মিশন স্কুলে আমার শুরু হয়। ওইখান থেকে আমার গানের শুরু। ওইখানে আমাদের ওস্তাদ সতীন হালদার, ওখানে সপ্তাহে একদিন আমাদের নিয়মিত গান শেখানো হতো। উনি তখন বেশ কিছু প্রাতিষ্ঠানিক গান আমাদের শেখালেন। হ্যাঁ, কোরাস গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ডিএল রায়, নানা ধরনের গান উনি শেখাতে শুরু করলেন। এরপরে 1977-এ আমাদের শ্রদ্ধেয় বাবা আমাদের 3 ভাই বোনকে, আমাকে, আমার বড় ভাই এবং আমার ছোট বোন, 3জনকেই একসাথে বাফাতে ভর্তি করিয়ে দেন 77-এ। তখন থেকে বুলবুল একাডেমিতে অজিত রায়ের কাছে গান শেখা শুরু হয়, এবং ওস্তাদ গোপাল দাস উনি বাফাতে ক্লাসিক্যাল শেখাতেন। মতিঝিল শাখা, বুলবুল একাডেমি মতিঝিল শাখা। তখন বাফা খুব রমরমা ছিল, সবাই ছিলেন। এই আর কি, এই হলো শুরু। আমি পড়াশোনা করেছি মিশন স্কুলে পড়ার পরে আইডিয়াল হাই স্কুলে, মতিঝিল আইডিয়াল হাই স্কুলে ভর্তি হই। ওখান থেকে ম্যাট্রিকুলেশন করার পরে ঢাকা নটরডেম কলেজে ইন্টার করি সায়েন্সে। এরপরে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করি, ইকোনমিক্সে মাস্টার্স করি। এই হলো আমার ঢাকাতে বাংলাদেশে পড়াশোনার ইতিহাস। এরপর অবশ্য উচ্চশিক্ষার জন্য বিদেশে আসি, যেমন ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপে আমরা মাস্টার্স ডিগ্রি করি গভর্নমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, ওই বেলফাস্টে, কেমন আলস্টার ইউনিভার্সিটিতে। আর তারপরে আমি সর্বশেষ পিএইচডি করি ডেভেলপমেন্ট স্টাডিজ এর উপরে। ওটা ইউনিভার্সিটির কিছুটা স্কলারশিপ ছিল, বাংলাদেশ থেকে ডেপুটেশনে এসে পড়াশোনা করেছি। এই হলো আমার। তার আগে বিআইডিএস এ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, সেখানে একটা পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স করেছি ফোর্ড ফাউন্ডেশনের ফেলোশিপে। তো এই হলো আমার মোটামুটি লেখাপড়ার। অনেক দূর গিয়েছেন আপনি শ্যামলদা। হ্যাঁ, বাবার একটা শখ ছিল, দেখলাম যে আমার পিএইচডি করাটা বাবা এত মানে ভালোভাবে নিয়েছে, উনি বলছে যে আমার কষ্ট সার্থক, যে আমার একটি ছেলে অন্তত পিএইচডি করতে পেরেছে। কেমন আমি দেখলাম যে আমি এটা করে বাবা মুখে হাসি ফুটাতে পেরেছি, আর কিছু করতে পারিনি অন্য কিছু করে, কিন্তু এটিতে করে বাবা, যখন আমি পিএইচডি করে দেশে ফিরলাম, আমরা ফুল প্যারিবার 2008 সালে,
বাবা তখন মহল্লার সবাইকে উনি মিষ্টি কিনে, মিষ্টি আরো কি কি ছোট প্যাকেটে হাজি সুইটস এর মিষ্টি কিনে গোবিবাগ খাদ্যের সকল বাসায় নিজে নিজে বিলিয়েছেন যে হ্যাঁ আমার ছোট ছেলে পিএইচডি করেছে, সে আসছে দেশে, আপনারা দোয়া করবেন তার জন্য। তো এই আনন্দটাই আমার জন্য বড় আনন্দ। আমি আমার পিতা মাতাকে অনেক বড় পাওয়া, তাই না? হ্যাঁ, এটাই আমার বড়। সেটাই। তো শ্যামলদা, আপনার জীবনী চিত্র থেকে জানলাম বঙ্গবন্ধু আপনার আদর্শ। ছোটবেলা থেকে আপনি তাকে অ্যাডমায়ার করতেন। তো কখনো কি তার সান্নিধ্যে আসবার সুযোগ হয়েছিল? না, চেষ্টা করেছি। যেমন যখন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন 1972 সালের 10ই জানুয়ারি, তখন আমি তো ছোট, তখন ক্লাস 6-এ উঠেছি বা 6-এ উঠবো আর কি, ক্লাস 6-এ উঠবো। তো তখন যেহেতু আমি ছোট ছিলাম, আমার বাবা গিয়েছেন, বাবা, বড় ভাই বোন সবাই গিয়েছে। আমি, আমার মা আর আমার ছোট বোন, আমরা ওই মতিঝিল বাংলার ব্যাংকে কলোনি থাকতাম মানে শরণার্থী হিসাবে। তো তখন আমার যাওয়ার সুযোগ হয়নি। বাবার একটি গাড়ি ছিল, অ্যাম্বাসেডর গাড়ি, ওই গাড়িতে করে ড্রাইভার সহ তারা সবাই যায়। গাড়ির ছাদে উঠে পরে বাবা বলেছেন যে বাবারা গাড়ির ছাদে উঠে বঙ্গবন্ধুকে দেখেছেন সেই 10ই জানুয়ারির রেস্টুরেন্ট মধ্যে জনসমুদ্রে। কিন্তু আমার আর সেই সৌভাগ্য হয়নি, ছোট হওয়ার সুবাদে। তা তো অবশ্যই, কারণ এত ছোটবেলায় না, সেটা সুযোগ মিস করেছি। না, যাই হোক। তো বঙ্গবন্ধুকে নিয়ে আপনার যে অ্যালবাম বেরিয়েছে, হ্যাঁ, সে সম্পর্কে একটু বলুন। আসলে আমার খুব ইচ্ছা ছিল, আমি বঙ্গবন্ধুকে ছোটকাল থেকে যখন থেকে বুঝতে শিখি, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চুরি করে বাবা শুনতো, আমরা শুনতাম, তখন যে তার ভাষণ, তার উপর রচিত গান, এগুলো আমাকে এত বেশি আকৃষ্ট করেছে। তারপরে উনি স্বদেশ প্রত্যাবর্তনে সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতি আন্দোলন আস্তে আস্তে এত বেশি প্রভাবিত করে যে আমি আসলে তার ইয়ে হয়ে যায়, তাকে মনে হলো যে আমার কিছু করা দরকার। সেই থেকে আমি একটা ভিতর তাকিদ উন্মুখ করলাম যে তার জীবন কর্ম আদর্শ সংগ্রামকে নিয়ে কিছু করা, কিছু গান রচনা করা। সেই থেকেই করা। বাংলাদেশ টেলিভিশনে প্রথম আমার 6টি গান প্রচারিত হয় একটা বিশেষ অনুষ্ঠানে। তখন আমার এক বন্ধু, সে ছিল বাংলাদেশ টেলিভিশনের ডাইরেক্টর প্রশাসন, অভিজিৎ চৌধুরী, আমার ছোটকালের বন্ধু। তো সে বলল যে তুই কর, একটা প্রোগ্রাম কর জাতির পিতার উপরে। ওরই অনুপ্রেরণায়, ওরই সাহসে আমি 6টি গানের একটি চাং যায় বাংলাদেশ টেলিভিশনে। সেখানে সুবীর নন্দী গেয়েছেন, প্রয়াত শাম্মী আক্তার গেয়েছেন, কেমন সাথী ভাইও একটি গান গেয়েছেন। সদ্য সাথী ভাইকে আমি শ্রদ্ধা জানাবো ওই গানটি গেয়ে মুজিবের উপরে। প্রথম অ্যালবাম, আমার 2টি অ্যালবাম বেরিয়েছে 2010 সালে, সেটি ছিল 2011 সালে, সেটি ছিল ধ্রুব তারা তুমি দেখাও নিশানা, সেই অ্যালবামটির নাম। সেখানে সুবীর নন্দী 2টি গান গেয়েছেন, শাম্মী আক্তার, রফিকুল আলম, প্রদীপ সরকার, সুজিত মোস্তফা, মহিউজ্জামান চৌধুরী ময়না, আমাদের সাজেদ ভাই, সাজেদ আকবর, সালমা আকবর, তারাও গেছেন এমন প্রথম অ্যালবামে। আর দ্বিতীয় অ্যালবামটি করেছি একটা জাতির পিতার জন্মশতবর্ষ এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। এইটি করতে আমার সময় লেগেছে। আমি 2020 সালের 17 মার্চ কাজটি শুরু করি, কিন্তু 3 বছর লেগেছে আমাকে এটা সম্পূর্ণ শেষ করতে। কারণ আমি আপনাদের একটা অনুষ্ঠানে বলেছিলাম এটি একটি গবেষণামূলক স্মারক গ্রন্থ। এখানে আমি অ্যালবামের সাথে 12টি গান দিয়েছি, তার সাথে বঙ্গবন্ধু জীবন কর্ম সংগ্রাম আদর্শের যত সব তথ্য কণিকা সংক্ষিপ্ত আকারে একটা গবেষণামূলক একটা ইয়ে, প্লাস প্রায় 50টি ছবি, দুর্লভ ছবি দিয়েছি। এবং বঙ্গবন্ধুর উপরে সারা বিশ্বের যত মনীষী, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান যা উক্তি করেছে সেগুলো আমি সেখানে দিয়েছি। অর্থাৎ 10-12টি লাইব্রেরিতে গিয়ে বঙ্গবন্ধু সম্বন্ধে যত না জানা যাবে, আমি চেষ্টা করছি এখানে তথ্যগুলো দিয়ে, যাতে করে চট করে রেডি রেফারেন্স একটা তথ্য জানতে পারে। আর এইটা আমি নিয়েছি, এই অ্যালবামের এই তথ্যগুলো নেওয়ার অনুপ্রেরণা পেয়েছি আমি যখন সরকারি চাকরিতে ছিলাম। তখন আমি একটি অতিরিক্ত দায়িত্বে ছিলাম, এটা বলে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, সিজিডিএফ কার্যালয়। ওইখানে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা বঙ্গবন্ধু কর্নার করব। তো সেটা আমি করি। সেটা আমি আমার চাকরির শেষ দিনে আমার 17 নম্বর রিটায়ারমেন্টে যাই, 16 নভেম্বর 2020 আমি সেটা উদ্বোধন করি। এটা ঢাকা সেগুনবাগিচা 1 নম্বর 12তলা ভবনের 4 তলায়, কেমন। তো সেটা আমি উদ্বোধন করি, সেটার ছবি কালাই কণ্ঠ যুগান্তরে বেরিয়েছে। সেই ক্ষেত্রে সেখানে কিন্তু তথ্যগুলো আছে, ওই যেহেতু আমার সফট কপি ছিল, আমি সেগুলোকে আমার অ্যালবামে আমি কাজে লাগিয়েছি। কিন্তু দুঃখজনক হলো, আমি একটু শেয়ার করি, আমি যে বঙ্গবন্ধু কর্নারটি করলাম সেটি দেখা গেল যে আমারই এক উত্তরসূরি, আমার জায়গায় যে পরবর্তী দায়িত্বে এসছে জনাব গোলাম সারার ভূঁইয়া, সে করলো কি, আমার নাম ফলকটি ওখান থেকে সরিয়ে বাংলাদেশ সরকারের আরেকটি প্রতিষ্ঠানের একজন নাম করা ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করিয়েছেন। কিন্তু উনি ব্যক্তি এত ভালো, উনি জানতেন না, উনি জানেন না, আসলে জানলে উনি আসতেন না। তো এটি খুব দুঃখজনক। আমি দুঃখ পেলেও মনে যাক, এটা তারা করে তাদের বিষয়। এটা কি ইচ্ছাকৃতভাবে করা?
এটা ইচ্ছাকৃত করা, যে করেছে গোলাম সারোয়ার ভূঁইয়া, তার একটা হীন উদ্দেশ্য ছিল সম্ভবত, সেটা করে স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিল, কিন্তু এটা পারেনি, সে সফল হয়নি। তার যে উদ্দেশ্য সেটা পারেনি, কিন্তু সে তো জাস্ট উদ্বোধন আরেকজনকে দিয়ে করিয়েছে। এটা একটা প্রতারণা, হীনমন্যতার শামিল বলবো আমি, কেমন এগুলো। কারণ এটা একটা গ্রেড 1 পোস্ট, একটা গ্রেড 1 সরকারের সর্বোচ্চ পদে থেকে এই ধরনের চাতুরির আশ্রয় নেওয়াটা সত্যি ন্যাক্কারজনক। এটা ঘৃণ্য কাজ, জঘন্য কাজও বটে। তো আমি এটার, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমেই আমি এটার প্রতিবাদ করছি এবং এটার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। যাক, অনেক কথা বললাম। আমি আমার প্রথম অ্যালবাম থেকে একটি গান করি, ঝরা, যদি আপনি অনুমতি দেন। সাদি ভাই গেয়েছেন এই গানটি। আমি যেন এই গানটি গেয়ে সাদি ভাইয়ের উপর শ্রদ্ধা নিবেদন করছি। সাদি ভাইকে যখন বললাম, সাদি ভাই, বঙ্গবন্ধুর উপরে আমি একটি গান লিখেছি, সুর করেছি, খুব ভয় ভয়ে বললাম, কারণ উনি কি মনে করবে, শ্যামল গায়ে রবীন্দ্রসঙ্গীত, সে আবার মুজিবের গান সুর করছে, লিখছে, ব্যাপারটা কি হচ্ছে দেশে। হয়তো আমি ভাবছি মনে মনে সাদি ভাই আমাকে করবে বলে, না, উনি সাহস দিল, না শ্যামল, খুব ভালো করেছো, আমি করব, তুমি আমাকে দিও, ট্র্যাকটা দিও। আমি ট্র্যাকটা দিলাম। দেওয়ার পরে উনি গানটা করলেন। উনি করলেন কি, আমার যে নির্ধারিত স্টুডিও সেখানে না করে, উনি যে স্টুডিওতে নিয়মিত গান রেকর্ড করেন সেখানে উনি নিজের পয়সায় উনি স্টুডিও ভাড়া করে রেকর্ড করলেন, করে আমাকে দিলেন। আমি বললাম, সাদি ভাই, আপনার যে খরচ, বলে, না 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 শ্যামল, কি বলো, বঙ্গবন্ধুর গান তুমি করেছো, আমি কি পয়সা নিতে, ভাববে কিভাবে তুমি, এটা আমার অন্তরের টান থেকে আমি এটা করলাম, তুমি নিয়ে যাও। এবং উনি এত প্রাণ দিয়ে গানটা গেয়েছেন এবং কিছু জায়গায় ইম্প্রোভাইজও করেছেন উনি, এবং গানের ইয়েটা উনি চেঞ্জ করে দিয়েছেন। মানে সত্যি কি বলবো, সেখানটা বিটিভিতে প্রচারিত হয়েছে, বাংলাদেশ টেলিভিশনে বহুবার প্রচারিত হয়েছে গানটি, কেমন। হ্যাঁ, সেই গানটি গেয়ে আমি তার প্রতি শ্রদ্ধা জানাবো এবং জাতির পিতার উপরও আমার শ্রদ্ধা নিবেদন হবে, কেমন। তো সেই গানটি গাইছি না। হ্যাঁ, আমি একটু জল পান করিনি, কারণ অনেকক্ষণ কথা বললাম তো। ঠিক আছে। তো দর্শক, আমরা শুনছি শ্যামলদার গল্প। আশা করি আপনারা এনজয় করছেন। আমরা আরো কিছুক্ষণ আপনাদের সাথে আছি। পৌষ সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে রং বেরঙের ঘুড়ি উড়ে স্বাধীন আকাশ গেছে ভরে, মুজিব তোমায় পড়ে মনে। পৌষ সংক্রান্তির দিনে রং বেরঙের ঘুড়ি উড়ে স্বাধীন আকাশ গেছে ভরে, মুজিব তোমায় পড়ে মনে, মুজিব তোমায় পড়ে মনে, মুজিব তোমায় পড়ে মনে। পৌষ সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে। বাংলার মানচিত্র এক ঘুরি, বাংলার মানচিত্র এক ঘুরি, নাটাই মুজিব তার আছে ধরি। বাংলার মানচিত্র এক ঘুরি, নাটাই মুজিব তার আছে ধরি। বলিষ্ঠতায় অবিচলতায় আপসীন দৃঢ়তায় উঁকি দেয় সূর্যটা দূর সীমানায়। পৌষ সংক্রান্তির দিনে রং বেরঙের ঘুড়ি উড়ে স্বাধীন আকাশ গেছে ভরে, মুজিব তোমায় পড়ে মনে, মুজিব তোমায় পড়ে মনে, মুজিব তোমায় পড়ে মনে। পৌষ সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে। প্রতিকূলতা চারিপাশে, প্রতিকূলতা চারিপাশে দুর্বার ঘুরি ভাসে হেসে।
আধুনিকতা চারিপাশে, দুর্বার ঘুরে ভাসে হেসে সুন্দর আগামী প্রত্যাশায় কালো মেঘে কেটে এগিয়ে যায়, ঠিকানা স্থির শত ঝড় ঝঞ্ঝায়। পৌষ সংক্রান্তির দিনে রং বেরঙের ঘুড়ি উড়ে, স্বাধীন আকাশ গেছে ভরে, মুজিব তোমায় পড়ে মনে। পৌষ সংক্রান্তির দিনে রং বেরঙের ঘুড়ি উড়ে, স্বাধীন আকাশ গেছে ভরে, মুজিব তোমায় পড়ে মনে, 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 মুজিব তোমায় পড়ে মনে। বাহ, দারুণ এবং শত কোটি প্রণাম। ধন্যবাদ ঝরা। এই গানটি একটি ছোট ব্যাকগ্রাউন্ড কি বলবো আমি একটু? জি 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 বলেন। আমি ওই যে এটা সম্ভবত 2009 বা 10 সালে শীতকাল তো ওই পৌষ মাসে, আসলে প্রতিদিন পৌষ সংক্রান্তি ছিল। আমি ওই তখন হাঁটতাম ছুটির দিনে, উইকেন্ডে আমি হাঁটতাম। তো আমি ঢাকার গোবিবাগ বাসা থেকে, 3rd লেনে বাসা আমাদের, আমি বাসা থেকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছি ওয়াইজঘাটে, ওয়াইজঘাটে আহসান মঞ্জিলে। কেমন? তো আহসান মঞ্জিলের জায়গাটা সুন্দর, নদীর সদরঘাট নদীর পারে, জানেন বুড়িগঙ্গার পারে। ওইখানে টিকিট দিয়ে ঢুকেছি, বাদাম কিনলাম, 10 টাকার বাদাম কিনলাম, মাঠে বসলাম, বসে বাদাম খাচ্ছি, দেখি যে আকাশে প্রচুর ঘুড়ি উঠছে। পুরান ঢাকা তো, ওদিন আবার পৌষ সংক্রান্তি, আমার খেয়াল ছিল না। তো দেখলাম যে আকাশে প্রচুর ঘুড়ি উঠছে এবং দেখলাম যে নীল আকাশ এত সুন্দর লাগছে। তখন আমার এই দুটো লাইন মনে আসলো যে পৌষ সংক্রান্তির দিনে রং বেরঙের ঘুড়ি ওরে, স্বাধীন আকাশ গেছে ভরে, মুজিব তোমায় পড়ে মনে। এই 4 লাইন ওখানে বসে বসে ঠিক করলাম, তারপরে শুরু করলাম। হ্যাঁ, পরে বাসায় এসে গানটি শেষ করি। তো আমার এখনো মনে পড়ে সেই মানে খোলা আকাশের নিচে বসে, মাঠে বসে বাদাম খাওয়া, আর এই গানে কথা বেরিয়ে আসা। আসলে এটা মুডের উপর ডিপেন্ড করে, এগুলো আসলে বলে কয়ে হয় না। গানটা আসলে সুর কথা এগুলো বলে কয়ে হয় না, ভিতর থেকে আসে। তো তো শ্যামলদা, তাহলে আপনি তো সারা জীবন এত পড়াশোনা করেছেন, চাকরি করেছেন, তো কখন হঠাৎ করে মনে হলো যে গান লিখবেন বা সুর করবেন? এই জিনিসটা কবে থেকে ভিতর থেকে অনুভব করলেন? একটি ভালো প্রশ্ন করেছেন। আসলে ঝরা, আমি কিন্তু মূলত রবীন্দ্রসঙ্গীতেরই শিল্পী। অজিতদার কাছে শিখেছি, তপন মাহমুদের কাছে শিখেছি, সিরাজুল সালেকিন শিখিয়েছেন রবীন্দ্রসঙ্গীত। এরপরে শ্রদ্ধেয় কলিম শরীফের কাছেও এসো গান শিখি, বিটিভিতে একটা এসো গান শিখি অনুষ্ঠান হতো, সেটাও ডিআইডিতে। তখন ওই শ্রদ্ধেয় কলিম শরীফের কাছে আলো আমার আলো গানটা আমি শিখেছি। তো ওনার থেকেও আমি শিখেছি টেকনিকটা গান গাওয়ার, তো ওনার কাছেও শিখেছি। আর মুরাদ আলী, শ্রদ্ধেয় মুরাদ আলী, আমাদের লিয়াকত এলাকার বড় ভাই, উনি বাফার ওয়াইফারের টিচার ছিলেন, তার কাছেও গান শিখেছি। ওই যখন আমরা রিহার্সাল করতাম, রবীন্দ্র জয়ন্তী রিহার্সাল করতাম, তখন ওয়াইজ গান তার কাছেও শিখি। তো আমি রবীন্দ্রসঙ্গীতে ছিলাম এবং 80 দশকে প্রথম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে আমি ঢাকা মহানগরীতে প্রথমও হয়েছি রবীন্দ্রসঙ্গীতে। কেমন? তখন আপনার সঞ্জিদা আপা বিচারক ছিলেন, ইফাতারা ছিলেন, কলিম শরীফি স্বয়ং বিচারক ছিলেন। তো আমি তাদের বিচারে প্রথম হই কিভাবে আমি জানতামও না। আমরা গান করে টিএসসিতে গিয়েছি ক্যাফেটেরিয়াতে চা খেতে, আমি যাতে গান করলাম আর কি। অজিতদার শেখা গান কবে আমি বাইর হলাম, তো ওটা করে আমি ধারণা করে পাবো, কারণ আমার চেয়ে অনেক ভালো ভালো শিল্পীরা তখন গান করেছে, আমি দেখেছি খুব ভালো গাচ্ছে। আমি গান গেয়ে, আমার বন্ধু ছিল অরিজিৎ, অশোক, আমরা ছোটকালে বন্ধু। অরিজিৎ এখন অতিরিক্ত সচিব হিসেবে রিটায়ার করেছে ব্যাংকের ডিভিশন থেকে, আপনি দেখেছেন তাদেরকে। অভিজিৎ অতিরিক্ত সচিব, সে এখন প্রধানমন্ত্রী কার্যালয়ের বিডাতে সে আছে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে। সে ডেপুটি সেক্রেটারি ছিল, পরে চাকরি ছেড়ে সে আমেরিকাতে গিয়েছে ওখানে। তো আমরা 4 জন গানে, 4 জনই সবসময় আমার সাথে থাকতো, আমরা ছোটকাল থেকে একসাথে। তো আমি টিএসসিতে দোতলায় সেমিনার রুমে কম্পিটিশন শেষ করে, এই চল আমার যায় আর হবে না, চল চা খেয়ে বাসায় চলে যাই। তো আমি টিএসসিতে চা খেতে গিয়েছি, এমন সময় দিকে আমার নাম ধরে কে খুঁজছে, এই শ্যামল চৌধুরী কে, কেন কি হয়েছে, এই তুমি তাড়াতাড়ি আসো, কোথায় তুমি, চলো উপরে, প্রথম হয়েছো, কি বলেন প্রথম হয়েছে, বলে হ্যাঁ। তো ওই আমার এই প্রথম হওয়া রবীন্দ্রসঙ্গীতে। তো এরপরে পরের বছরই ঢাকা ডাকসুর সাংস্কৃতিক দলের সাংস্কৃতিক সপ্তাহে আমি রবীন্দ্রসঙ্গীতে এই গানটি গিয়ে আমি দ্বিতীয় হই। তখনও সঞ্জিদা আপা বিচারক, আরো 2-1 ভালো বিচারক ছিলেন। হ্যাঁ, সুদিন দাস ছিলেন, সুদিন দাস বিচারক ছিলেন। হ্যাঁ, আরেকজন কে যেন ছিলেন। তো আমি এরপরে যখন আমাদের লিয়াকত আলী লাকি ভাই যখন ডাকসুর কালচার সেক্রেটারি হলেন,
তখন 82 বা 83 হবে, 82 হবে। তখন উনি একটা দল গঠন করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল। তো উনি যখন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক, তখন একটি সাংস্কৃতিক সপ্তাহে আমি রবীন্দ্রসঙ্গীতও গাই, আরেকটি আইটেম ছিল আমি আধুনিক গান গাইতাম না, আসলে গণসঙ্গীত একটা আইটেম ছিল। তো আমি ঠিক আছে একটি গণসঙ্গীত, আমি তাহলে একটি গান গাইতাম। লাকিব একটা গান শিখেছি, লাকিব না কে শিখেছে আমার মনে নেই, আমার প্রতিবাদের ভাষা। তো আমি করলাম কি, যাই একটু অজিতদার কাছে যাই, দাদার কাছে ভয় ভয় গেলাম, দাদা যে আমি রবীন্দ্র শিখি, দাদা রবীন্দ্র শিখি। মিরপুরে উনি বাংলা কলেজের উল্টো দিকে পাইকপাড়া কোয়ার্টারে থাকতেন। আমি দাদা আমার তো প্রতিযোগিতা, আমি একটু তো গণসঙ্গীত, কি গণসঙ্গীত বলে, হ্যাঁ দাদা দিবা, কোনটা গাবা, গাওয়া তোলা আছে। তো উনি আমাকে আমার প্রতিবাদের ভাষাটা দেখিয়ে দিলেন, কিভাবে থ্রোয়িং করতে গাইতে হয়, মানে গণসঙ্গীত গাইতে হয় দেখিয়ে দিলেন। আমি সেটা রপ্ত করে 2 দিন পরে টিএসসিতে হল ভর্তি ছাত্রছাত্রী সব, আমি গণসঙ্গীত, আমি তো গাই রবীন্দ্রসঙ্গীত আগের দিন রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা দিয়েছি এবং 2য় না 3য় হয়েছি। তো এরপরে গণসঙ্গীত প্রতিযোগিতা আমি করলাম। তখন আমাদের সমসাময়িক নিহাত তারেক ওই সময় খুব ভালো ভুবনে গান গাইতো। সে ফার্মেসিতে পড়তো, কার্যালয় সায়েন্স ফ্যাকাল্টিতে তার খুব সুনাম। নিহাত তারেক গান গাওয়া মানেই সেখানে সেই জয় জয়কার, কেমন। তো নিহাত তারেকও গেল, আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি। জামিউর রহমান লেমন তখন ফকির আলমগুলোর সাথে গান করছে, সেও ভালো গণসঙ্গীত গাচ্ছে। এরা কিন্তু বাঘা বাঘা সব গণসঙ্গীত শিল্পী, আমি তো গণসঙ্গীত শিল্পী। কিন্তু অজিতদার শেখানো ওই টেকনিকটা আমি ওই টিএসসিতে গাইলাম। আমার পরনে একটা মেরুন কালারের পাঞ্জাবি ছিল, একটা কালো প্যান্ট ছিল, ওই লিনেন কাপড়ের পাঞ্জাবি, ওটা পরে আমি গানটি গাইলাম। বিচারক ছিলেন শেখ লুৎফর রহমান, শেখ আব্দুল লতিফ, এরা সব বিচারক ছিলেন, আরো কি একজন ছিলেন, 3 জন বিচারক। তো আমি যথারীতি গান করে বেরিয়ে এসেছি। পরে শুনি আমার ডাক পড়ছে, শ্যামল চৌধুরী নাকি গণসঙ্গীতে প্রথম হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি গাই রবীন্দ্রসঙ্গীত, আমাকে অজিতদা দেখিয়ে দিলেন যে তুমি এইভাবে গানটি করবে। আমি ঠিক দাদার শেখানো মতে গানটি গাইলাম। সেই অজিতদার ছোঁয়াতেই আমার রবীন্দ্রসঙ্গীতের গলাটা হয়ে গেল গণসঙ্গীতে। চিন্তা করেন, মানে কি তার মানে অদ্ভুত টেকনিক অজিতদার গান শেখানো। হ্যাঁ, তখন থেকে সবাই কিন্তু সারা বিশ্ববিদ্যালয়ে তোলপাড় হয়ে গেল যে নিহাত তারিক হলো না, জামিউর রহমান লেমন ওরাও পেয়েছে, কিন্তু প্রথম হয়েছে আমি, তাদেরকে ছাপিয়ে, তাও একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এটা আমার জন্য খুব একটা বিশাল একটা উদাহরণ। তখন থেকে লাকি ভাই বললেন যে শ্যামল আমরা দল ফর্ম করবো, আসো। তো গেলাম। তখন থেকে আমরা, লাকি ভাইও আমাদেরকে বেশ কিছু গণসঙ্গীত শিখিয়েছেন, লাকি ভাই কাছেও আমি কৃতজ্ঞ। প্রথম উনি শেখাতেন, পরে উনি যখন নানান কাজে ব্যস্ত পড়লেন, দলের সাংস্কৃতিক দলের বিভিন্ন বিভাগ, আবৃত্তি, নাচ, গান, যেমন সুনিতা আমার সহধর্মিণী, তারা ওই কালচার টিমে নাচ করতো, আবৃত্তি করতো, বৃন্দ আবৃত্তি করতো, আরো অনেকে করতো। তো তখন লাকি ভাই বললো কি, শ্যামল এবার তুমি গানের দায়িত্বটা তুমি নাও। তখন আমি গানের দায়িত্ব আসার পরে, তখন তো সামরিক শাসন বিরোধী আন্দোলন চলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে তুঙ্গে, আমরা অন্যের গান গাচ্ছি। তো এরপরে হঠাৎ করে আমাদের একজন আমাদের যে অনুযোগ সাংস্কৃতিক দলের মেম্বার মোস্তফা স্বপন, সে পরে ফিজিক্সে একটু পাগলা টাইপের, পাগলা বলবো কেন, সে একটু মানে আদর করেই বলবো পাগলা টাইপের, সে কিছু গান লিখলো। গান লিখে বললো যে শ্যামল দা সুর করেন। আমি কি সুর, আমি কোনো সুর করি না। শ্যামল দা আপনার সুর করতে হবে। সে এবং আমাদের আরেক মেম্বার দিলীপ চৌধুরী একদিন সন্ধ্যায় বসে আছি, শ্যামল দা গানটা শুরু করেন। আমি না, আমি পারবো না। না, করেন। তখন দিলীপ আর স্বপন আমাকে উৎসাহ দিল। তখন আমি স্বপনের একটি গান ওই সময়, হ্যাঁ ওই সময় আবার আপনার মনে পড়ে কিনা, শহীদ নূর হোসেন ওই সময়ে তাকে ওই যে ঢাকার যে বায়তুল মোকাররমের 0 স্কয়ারের ওখানে তাকে গুলি করা হয়, মানে সেই আন্দোলনে সে গুলিতে মারা যায়। তাকে উদ্দেশ্য করে স্বপন গানটি লিখেছিল, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। এটা আমার প্রথম গান শুরু করা, কেমন। ওইটা শুরু করলাম। শুরু করার পরে সবাই তো মহা খুশি, এবং ওই সুর করে তারপর দিনই আমরা গানটি গাওয়া শুরু করলাম। এরপরে গানটি, এবং এই গানটির উপরে ডান্স কম্পোজ করেছে আমাদের আরেকজন সাংস্কৃতিক আরেক সদস্য আলপনা সুলতানা, সেই গানটার উপরে ডান্সও কম্পোজ করেছে। এবং আমার মনে পড়ে আমরা ওই সময়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসের সামনে বিশাল প্যান্ডেলে তখন 14 দলীয় জনসভা হচ্ছে, কেমন। আওয়ামী লীগের শেখ হাসিনা তখন সভানেত্রী, তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বসেছেন, তার সামনে কিন্তু আমরা এই গানটি করছি, আমার এই গানটা। এবং কিন্তু ওই আলপনা, সুনিতা, রূপা, এখন যেখানে তাবাসসুম রূপা এখানে আছে লন্ডনে, সেই রূপাও কিন্তু ওই নাচের গ্রুপে ছিল, কেমন। তো রূপা, সুনিতা, আলপনা, আরো কয়েকজন, তখন তারা এই গানটি, নাচটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কিন্তু এই গান নাচ করা। তখন তো আমরা এরশাদ বিরোধী আন্দোলনে তুঙ্গে। হ্যাঁ, ওই তখন থেকে গণসঙ্গীত আমাদের রন্ধ্রে রন্ধ্রে। কিসের রবীন্দ্রসঙ্গীত, তখন গলা হারমোনিয়াম ঝুলিয়ে রাত্রে 10টায় 9টায় এই হলে সেই হলে
সব জায়গায় আমরা খালি এই গণসংগীত করে বেড়াতাম। তখন থেকে আমি হয়ে গেলাম গণসংগীতের গণসংগীত শিল্পী। ওই থেকে শুরু করা। তো আমি ওই প্রথম গানটার একটু 2 লাইন শোনাই, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, যে প্রথম যে গানটা যেটার উপর হয়েছিল, এই গানটা স্বপনের লেখা, সুর আমার করা। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, মিছিলের সামনে চলে শহীদের রক্তবুক, মিছিলের সামনে চলে শহীদের রক্তবুক, বুক ফাটিয়ে জোর আওয়াজে দেশ জাগাও, দেশ জাগাও, বুক ফাটিয়ে জোর আওয়াজে দেশ জাগাও, দেশ জাগাও, স্বৈরাচার হটে যাও, স্বৈরাচার সরে যাও, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, চেতনার অগ্নিক্ষোভে মঞ্চ কলমে দীপ্ত হোক, দুর্নিবার প্রতিরোধের হিমালয়ে সৃষ্টি হোক, শিল্পী স্রষ্টা বুদ্ধিজীবী জোরসে গাও, জোরসে গাও, শিল্পী স্রষ্টা বুদ্ধিজীবী জোরসে গাও, জোরসে গাও, দুঃশাসন সরে যাও, দুঃশাসন সরে যাও, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। 52 আর 71 গর্জে উঠুক মেশিন গান, শোষক প্রাসাদ নামক ধুলায় কণ্ঠে ফাটাও মুক্তি গান, 52 আর 71 গর্জে উঠুক মেশিন গান, শোষক প্রাসাদ নামক ধুলায় কণ্ঠে ফাটাও মুক্তি গান, বাঙালিরা নির্দ্বিধায় জোরসে গাও, এগিয়ে যাও, বাঙালিরা নির্দ্বিধায় জোরসে গাও, এগিয়ে যাও, দুঃশাসন সরে যাও, দুঃশাসন সরে যাও, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। এই হলো গানটি। দারুণ তো। হ্যাঁ, এই গানটা যখন করি, হ্যাঁ, এবং রিদমিক তো তখন মানে নাচে গানে আমরা গাইলেই মানুষ, ওই জনসভা লোকজন সব উত্তেজিত হয়েছে, এবং তখন আসলে একটা অন্যরকম একটা উন্মাদনা ছিল, তো তখন গণসংগীত টকবক করে ফুটতো। হ্যাঁ, তো এই গানগুলো তখন করতাম আমরা। ওই স্বপনের, মোস্তফা স্বপনের 12টি গান সে ওই সময় লেখা, আমি তার 12টি গানই শুরু করি, এবং 2000 সালে যখন আমাদের এই ইউনেস্কো কর্তৃক 1999 যখন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হলো, তখন আমার কিন্তু ওই প্রথম অ্যালবাম বের হয় স্বপনের, মোস্তফা স্বপনের 12টি গান নিয়ে। তারই কথা সুর সব আমারই, এবং অ্যালবামটির নাম ছিল হে প্রিয় বাংলাদেশ। আমি একটু দেখাচ্ছি, তখন ক্যাসেট ছিল। এই হলো ক্যাসেটটি, হে প্রিয় বাংলাদেশ। কেমন, এইটি প্রথম অ্যালবাম। এইখানে আমরা যারা গান করে প্রত্যেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্য। তাদের কাছ থেকে কিছু কিছু নামমাত্র ডোনেশন নিয়ে বলে, ভাই কিছু দাও, একটা অ্যালবাম বের করি, কি করব, স্পন্সর পাচ্ছি না। তখন সবাই মানে কিছু কিছু দিল। এটা হলো 2000 সালে অ্যালবামটি বের করেছি, অ্যালবামটা 2000 সালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যেমন এখানে গান গেয়েছে শান্তনু সাহারায়, সুনিতার বড় ভাই, আমার বড় ভাই শৈবাল চৌধুরী গেয়েছে, মোস্তাক আহমেদ গেছে, জিয়াউল হক জিয়া এখন আমেরিকা আছে গেছে, অবিদিত চৌধুরী এখন অতিরিক্ত সচিব, সেও গেছে। তো এইভাবে মোস্তফা স্বপন নিজেও গেছে, মোস্তাক আহমেদ গেছে, সবাই কিন্তু সাংস্কৃতিক দলের একদম নিবেদিত প্রাণ সঙ্গীত শিল্পী, প্রত্যেকে গিয়েছে। আমার উদ্দেশ্য ছিল যে যেহেতু গানগুলো সাংস্কৃতিক দলে করেছি, সাংস্কৃতিক দলের মেম্বারদের নিয়ে আমি অ্যালবাম করব, এবং করেছি। আমি এটা জোর করে করেছি। এটা আমার একটা প্রথম অ্যালবাম। হ্যাঁ, খুবই ভালো উদ্যোগ। তো শ্যামলদা, এখানে আমাদের অনেক কমেন্ট এসেছে, আমি শুধু কমেন্টগুলো একটু পড়ি আপনার সাথে। আচ্ছা, আমি কি কথা বেশি বলছি? না, ঠিক আছে, না ঠিক আছে, এটুকু তো বলতেই হবে। না না, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে আছে মাহমুদ শাহ কুরেশি, শুভকামনা। তারপর আছেন শ্যামল কর্মকার, প্রাণবন্ত, সুনিতা চৌধুরী, কিভাবে মেনে নেওয়া যায় এমন একজন শিল্পী আমাদের মাঝে আর নেই। সাদি ভাইয়ের কথা বলছেন, ভগবান সাদি আমাকে স্বর্গবাসী করুন, প্রার্থনা করি। তারপরে আছেন বিকাশ সাহা, ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক সিটি, দাদা ইজ অলওয়েজ গ্রেট, সো প্রাউড অফ হিম। হ্যাঁ, আমিও এগ্রি করি। অরিজিৎ চৌধুরী, সুন্দর একটি গান উপহার দেবার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তারপর হচ্ছে লতিকা সরকার, অত শ্রদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি যথার্থ নিবেদন, বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে শ্যামলদা। তারপর হচ্ছে লতিকা সরকার আবার বলেছেন, অসাধারণ বাণী, মুজিব তোমায় মনে পড়ে। হ্যাঁ, এই লতিকা সরকার কিন্তু, লতিকা সরকার, অরিজিৎ চৌধুরী, এরা সব সাংস্কৃতিক দলের বলিষ্ঠ মেম্বার একদম। হ্যাঁ, ডাই হার্ড কর্মী ছিল গানের দলে। হ্যাঁ, অরিজিৎ তবলা বাজাতো সব সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁকে ফাঁকে অসাধারণ স্মৃতিচরণ।
তারপর হচ্ছে যে কে এম মোস্তফা আনোয়ার, হঠাৎই পেলাম এই লাইভটি, এই সেই গীতিকার ঝরা, এই সেই গীতিকার যার গান করলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কি বলবো, আপনার সাথে পরিচয় হলে ভালো লাগবে। কে এম মোস্তফা আনোয়ার ভাই, আপনাকে বলছি আপনার গান অসাধারণ, কথাগুলো খুবই সুন্দর। অশেষ শুভকামনা, শ্রদ্ধা আমার পরমপ্রিয় গণসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত গুরু বন্ধু শ্যামল দাস, সাধু সাধু। অজিত দার প্রতি বিনম্র শ্রদ্ধা। হ্যাঁ, তারপর নিভা ধর, আমার দিদি, দেখছেন আপনার দিদি, উনিও দেখছেন। হ্যাঁ, অনেক অনেক মানে আমরা খুবই গর্বিত যে আপনারা সব আমাদের সাথে আছেন। তারপর মোস্তফা আনোয়ার আবার বলেছেন, আমি মোস্তফা আনোয়ার স্বপন আছি, হঠাৎ দেখছি লিসবন থেকে, অশেষ শ্রদ্ধা আপনাকে গুরু। তারপর রয়েছেন দীপা চৌধুরী, দারুণ। আমার ছোট বোন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি আবার বলছেন যেমন কথা তেমন সুর। হ্যাঁ, মোস্তফা আনোয়ার আবার বলছেন, মোস্তফা আনোয়ার স্বপন দেখছি, হঠাৎ দেখছি লিসবন থেকে। আচ্ছা, তারপর হচ্ছেন লতিকা সরকার আবার বলেছেন, স্বপনের গানের বাণী শ্যামলদার বলিষ্ঠ কণ্ঠে সম্ভব। বাহ। প্রণব ঘড়ামি, দারুণ দারুণ দাদা। আচ্ছা, তারপর বিকাশ শাহ বলেছেন, সো গ্রেট। বিকাশ শাহ আবার বলেছেন, ওয়ান্ট টু হ্যাভ মোর মিউজিক। ইয়েস, উই ওয়ান্ট টু হ্যাভ মোর মিউজিক, অফকোর্স অফকোর্স। সবাই সাথে থাকুন, আমরা এই আরো কিছুক্ষণ শ্যামলদার সাথে আছি। তো শ্যামলদা, আমি তো আগে বলেছি, সুনিতা ভালো মন্তব্য সাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, সে তখন সহধর্মিণী। হ্যাঁ, এক সময় খুব নাচ করতো, নাচ, নাটক, আবৃত্তি সমানেই তিনটিই করতো। পরে এখানে এসে আমার সাথে আমাকে সহযোগিতা দিতে এসে সবকিছু ত্যাগ করেছে। মানে আমার সাথে এখানে আমি যখন পড়তে আসি, তখন বাংলাদেশে সব সংস্কৃতি চর্চা ছেড়ে লন্ডনে থেকে চলে আসতে হয় আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো তারপর আপনাকে সুযোগটা দিয়েছে শ্যামলদা। অবশ্যই সে ভালো সুযোগ, সাপোর্ট ছাড়া তো আমি এটা পারতাম না। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো যাই হোক, তারপরে শ্যামলদা আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের গণসঙ্গীতের চর্চা বর্তমানে কেমন হচ্ছে মনে করেন? চর্চাটা আসলে আরেকটু বেশি হওয়া উচিত, কারণ যেটুকু হচ্ছে এটুকু মানে পর্যাপ্ত নয়। শুধুমাত্র হয় কি, বিশেষ বিশেষ দিবস আসলে, যেমন শহীদ দিবস, স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর, 1 মে দিবস, এই সমস্ত দিবসে কিন্তু আমরা এই গানগুলো একটু করা হয়। কয়েকটি গোষ্ঠী, বিশেষ করে উদীচী করছে, উদীচী নেতৃস্থানীয় সংগঠন বাংলাদেশের, শিল্পী গোষ্ঠী, ওনারাও তো করেন, তাই না? এখন কম, ফকির আলমগীর এই যাওয়ার পরে একটু কম। আর ক্রান্তি করছে, সত্যেন সেন ওরাও করছে, পুরনো ঢাকায় কিছু গ্রুপ আছে করছে, কিন্তু আর একটু সংগঠিত ভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, এটা ধারাবাহিক ভাবে এগুলোর চর্চা হওয়া উচিত। বিশেষ করে আমাদের বিভিন্ন আন্দোলনে যে গানগুলো গীত রচিত হয়েছে, সেই গানগুলো নিয়ে, এবং তাদের যারা গীতিকার সুরকার, বিশেষ করে 60-এর দশকে 70-এর দশকে যারা গান লিখেছেন, সুর করেছেন গণসঙ্গীত, তাদের নিয়ে একটি আসলে বিশেষ গবেষণা কেন্দ্র হওয়া উচিত বলে মনে করি। এবং সেটি আমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ভাইকে অনুরোধ করেছি আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে, যেটা ওনার মাধ্যমেই সম্ভব, ওই শিল্পকলা একাডেমির মাধ্যমে সম্ভব, এটা আর্কাইভ করে আমাদের গণসঙ্গীত শিল্পকলা একাডেমি করছে, গণসঙ্গীত ওয়ার্কশপ করছে, কিন্তু আমাদের আরেকটু ব্যাপকভাবে হওয়া উচিত। এবং বছরে একটি সম্মেলন যে করা যেতে পারে, প্রতিযোগিতা করা যেতে পারে, তাহলে সারা দেশে বিভিন্ন জায়গা থেকে। শোনা যাচ্ছে না কেন হঠাৎ শ্যামলদা? একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, শ্যামলদাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ শ্যামলদা, আপনি একটু আনমিউট করুন তো প্লিজ, মিউটে আছে। হ্যাঁ, না শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা দেখছি, চেষ্টা করছি, শ্যামলদাও চেষ্টা করছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শ্যামলদা, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, তো শ্যামলদা বলেন, যা বলছিলেন। হ্যাঁ, তো আপনি মনে করেন যে গণসঙ্গীতের আরো বেশি চর্চা করা উচিত বাংলাদেশে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন ঝরা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্নেহাসনকে, আমার ছোট পুত্র স্নেহাসনকে ধন্যবাদ ফর ফিক্সিং ইট ব্যাক। হ্যাঁ, থ্যাংক ইউ স্নেহাসন। হ্যাঁ,
শ্যামলদা, হ্যাঁ যেটা বলছিলাম, তো আপনি মনে করছেন যে গণসঙ্গীতের চর্চা আরো বেশি হওয়া উচিত বাংলাদেশে? বেশি হওয়া উচিত, বেশি হওয়া উচিত। শুধু সুনির্দিষ্টভাবে ৩-৪ দিনে সীমাবদ্ধ না রেখে এটা এটা হওয়া উচিত। বিভিন্ন ক্ষেত্রে এটি নিয়ে অনুষ্ঠান হওয়া উচিত এবং মানে যারা অন্যান্য এটা সঙ্গীতের মতো করে, তাই না? অন্যান্য সঙ্গীতের যেমন চর্চা হয় সেরকম ভাবে প্রসার এবং প্রচার হওয়া উচিত। এটা করা উচিত। আচ্ছা 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 শ্যামলদা, আপনার একটা গল্প আমি শুনেছিলাম যে বিটিভিতে অডিশন দিতে যাওয়ার সময়, যেমন যেহেতু আপনি সবসময় রবীন্দ্রসঙ্গীত করতেন, তো সেই গল্পটি কি আমাদের সাথে শেয়ার করবেন? এটা একটি মজার গল্প। আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলে যারা গান করতাম তারা কিন্তু একটু ওই টিভি মানে বেতার টেলিভিশনে আমরা যেতে চাইতাম না। আমরা যেতাম না, আমরা এখানে করছি, ভালো করছি, ওখানে কি করবো। তো এই একটা আমাদের বিশ্বাস ছিল। পরে দেখলাম যে না, যখন আন্দোলন শেষ হয়ে গেল, এরশাদ পতন হলো, গণতান্ত্রিক সরকার ক্ষমতা এলো, তখন বলতে না এখন মনে আমরা একটু যেতে পারি, আমাদের দায়িত্ব তো শেষ প্রায় কেমন। তো আমরা তখন বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিলাম। তখন বাংলাদেশ টেলিভিশনের একজন অনুষ্ঠান অধ্যক্ষ ছিলেন কাজী আবু জাফর সিদ্দিক, মারা গেছেন, আপনি জানেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ছিলেন, একদম একদম খাঁটি একজন মুজিব ভক্ত, ভালো আবৃত্তিও করেন জাফর ভাই। তো জাফর ভাই আমাদের কালচার টিমে এসেছিলেন বিভিন্ন সময় আমাদের গান দেখতে, অনুষ্ঠান দেখতে। তো উনি বলেন যে তোমরা অডিশন দাও, উনি অনুপ্রেরণা দিলেন, তোমরা অডিশন দাও। দেবে না কেন, অবশ্যই দেবে, তোমরা আসো, বিটিভিতে আসো। তো আমরা অডিশন দিলাম, আমি রবীন্দ্রসঙ্গীতই দিলাম। তো রবীন্দ্রসঙ্গীতে জাফর ভাই ছিলেন, আর আমি নাম বলবো না, বাংলাদেশের একজন অত্যন্ত সিনিয়র গুণী সর্বজন শ্রদ্ধেয় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। তো উনি আমার রবীন্দ্রসঙ্গীত শুনে উনি নাকি, জাফর ভাই আমাকে পরে বললেন, উনি নাকি খুব মানে মানে কষ্ট পেয়েছেন এই জন্য উনি কমেন্টস করেছেন যে এই 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 ছেলেগুলো খুবই ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণসঙ্গীত করতে করতে গলাটা 12টা বাজিয়েছে, এদেরকে আমি এরা এরা না রবীন্দ্রসঙ্গীতে এরা। উনি আমাকে করলেন না, এটা রাগে দুঃখে এবং অনেকটা আমার প্রতি ক্ষোভে, কারণ আমি কেন রবীন্দ্রসঙ্গীতে আমি ভালো গাইতাম, কেন আমি এই ট্র্যাকে আসলাম, কারণ সবাই ওনার কাছে লাগবে, এটা সবার কাছে লাগবে, হতে পারে ওনারটা জাস্টিক, ওনার রাগ করাটা যৌক্তিক। পরে জাফর ভাই আমাকে বললো যে শ্যামল, উনি কিন্তু তোমাকে ফেল করিয়েছেন, কিন্তু আমি এবং আমার আরো যারা ছিলাম আমরা তোমাকে জানি চিনি, তুমি গেয়েছো ভালো, আমরা তোমাকে ইয়ে করেছি। সেই আমার এটা পরে আমাকে উনি জাফর ভাই বলেছেন, আমি জানতাম না। আমি মনে করি যে গেছি, যে ওনাকে দেখে মনে হল যে আমার শেষ, আজকে আমার অডিশন আমার গানের এখানেই শেষ, কারণ আমি নিজেই জানি উনি আমার গানটাকে পছন্দ করবেন না, কারণ আমার তখন রবীন্দ্রসঙ্গীত, আমি তো গণসঙ্গীত গাচ্ছি সমানে। তো এই হলো অবস্থা। তখন কি রবীন্দ্রসঙ্গীত চর্চা করা একদমই বন্ধ করে দিয়েছিলেন? না, একদমই বন্ধ। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলে সবই করতাম, আমরা রবীন্দ্র জয়ন্তী করতাম, নজরুল জয়ন্তী করতাম, সুকান্ত জয়ন্তী করতাম, সবই করতাম, মানে যখন যেটা থাকে সবই করতাম। প্রয়োজনে আমরা বিভিন্ন সময় গণসঙ্গীত রেডি রাখতাম, যখন দরকার আমরা এক রাতের নোটিশে, 1 ঘন্টার নোটিশে আমরা টিসি থেকে সদল বলে হাজির হতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মেডিকেল কলেজে, আশেপাশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যা আছে আশেপাশে, আমরা সবগুলোতে সাথে সাথে আমরা চলে যেতাম, গলায় হারমোনিয়াম খোল নিয়ে আর কি। রবীন্দ্রসঙ্গীত করতাম আমরা রবীন্দ্রসঙ্গীত যখন আমরা রিহার্সাল করতাম সেই টিএসসি দোতলায়, তখন কিন্তু আমরা কিন্তু রবীন্দ্রসঙ্গীতই করতাম সবাই, গান যে যা গান পারতো সব আমরা একা একা শুনতাম, সেই চর্চা বন্ধ করিনি আমরা। তাহলে আমরা কি এখন একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো? হ্যাঁ, একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, গাই আমি। এই গানটি গিয়ে শ্রদ্ধা জানানো হবে আমার স্বর্গীয় পিতা মাতা এবং সাদি ভাইকেও, এবং আমার স্বর্গীয় অজিত দা, আরো যারা আছেন। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব।
বলে রইলু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইলু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বদন মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন্ত বিবাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে ফুল গেছে আমি তো পার নাই। মেঘ বলেছে যাব যাব। বাহ বাহ, দারুণ। ধন্যবাদ। শ্যামলদা, চর্চা না করেও কিন্তু ভালোই গাইলেন আপনি না, থ্যাংক ইউ। না, এই গানগুলো একসময় খুব গাইতাম তো, ওই গলায় বসা আছে। অজিত দা বলতেন যে গান শিখতে শিখতে গলা যদি গান বসে যায় তাহলে ওই গানটা সবসময় একটা ডেলিভারিটা ভালো হয়। হ্যাঁ, এটা আমরা অনেকেই করি না, বাট এটাই আসল। কোন গান শিখে গলায় বসাতে হবে। গলায় বসলেই গান বেরোবে। এই গানটা আসলে গলায় বসা ছিল বলেই মোটামুটি পার পেয়ে গিয়েছি আর কি এবারের মতো। ভালো হয়েছে, ভালো হয়েছে। তো শ্যামলদা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি আপনারা অনেক ব্যস্ততা আজকে। তো এ পর্যন্ত জীবনে যতটুকু সার্থকতা লাভ করেছেন তার পেছনে পরিবারের কার অবদান সবচেয়ে বেশি? অবশ্যই বলবো যে আমার পিতা মাতা, তারা সব ক্ষেত্রে উৎসাহ দিয়েছেন, সব সময় উৎসাহ দিয়েছেন, কোনো কিছুতেই না করেনি। লেখাপড়াও ক্ষেত্রে যেমন উৎসাহ দিয়েছেন, সঙ্গীত চর্চার ক্ষেত্রেও উৎসাহ দিয়েছেন। কেমন তাদের উৎসাহ, আমাদের সঙ্গীত গুরুদের উৎসাহ, আমার পরিবারের, আমার সহধর্মী, আমার দুই ছেলে, আমার ভাই বোন, সবাই, আমার শ্বশুরবাড়ির লোকজন, প্রত্যেকে কিন্তু আমার সঙ্গীত চর্চায় কেউ কখনো আমার করেনি। সবাই উৎসাহ দিয়েছে, প্রত্যেকে উৎসাহ দিয়েছে। কেমন তো আমি সবার কাছেই ঋণী, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাবা মা তো সবার উপরে, পিতা মাতা শুরু থেকেই। আমি একটি ছোট্ট ঘটনা বলি, মানে আমি তখন অনার্স ফাইনাল দিচ্ছি, তো অনার্স ফাইনাল দেওয়ার এক পর্যায়ে আমার 10 দিন বন্ধ আছে। এই সময় হঠাৎ করে রামকৃষ্ণ মিশন থেকে আমাকে বললো যে ভারতে একটা আন্তর্জাতিক সেমিনার হবে, ইয়ুথ কনফারেন্স, তুমি ওখানে আমাকে যা পাঠাবে। বাংলাদেশ থেকে 5 জন যাবে, আমি একজন, গান করার জন্য। তো বাবাকে বললাম, তো অনার্স ফাইনাল চলছে কিন্তু মাঝখানে দুটো সাবজেক্টের মাঝখানে 10 দিন গ্যাপ। তো বাবা বললো যে ঠিক আছে যাও। তো উনি তখন এই অবস্থায় আমাকে উনি উৎসাহ দিলেন, পাঠালেনও, আমি গেলামও, ওখানে গেলাম, গানও করলাম। গিয়ে সেটা আরেক ইতিহাস, আপনাদেরকে বলেছি আরেকদিন। তো তখন মনে হলো যে আমার বাবা খুব কঠোর ছিলেন নীতির দিক থেকে, কোনো কিছু কম্প্রোমাইজ করতেন না, কিন্তু উনি কিন্তু এই ক্ষেত্রে আমাকে খুব সহজে, আমি ভয়ে ভয়ে বললাম যে এই এসছে, বলে না অবশ্যই যাবে। উনি আমাকে পাসপোর্ট, বিশেষ পাসপোর্ট, কলকাতা তখন আলাদা পাসপোর্ট থাকতো ইন্ডিয়া যাবার, সেই আলাদা পাসপোর্ট করিয়েছি, গিয়ে এসে পরীক্ষাও দিয়েছি।
এবং বকা টকা তো দেয়নি, বরঞ্চ উৎসাহ দিয়েছে, ক্যাশ টাকাও দিয়েছে, যাওয়ার জন্য, যাওয়া আসা খরচও দিয়েছে, উনি সবই করতেন, অন্তত কিছু করতাম না, ইনকাম ছিল না, তো এইভাবে উৎসাহ দিয়েছে। মা তো আছেনই সবসময়, আমরা কোথায় গান করছি জিজ্ঞেস করতো, মিশনে, বিশেষ করে রামকৃষ্ণ মিশনে পুজোর সময় গেলেই মা জিজ্ঞেস করতেন, এই তোরা গান করবি না? হ্যাঁ করবো। ও বসে বসে গান শুনতেন ওইখানেই, বাসায় মা শুনতেন কম, মন্দিরে গিয়ে আমাদের গান শুনতেন। উনি যেতেন শুনতে? হ্যাঁ হ্যাঁ, পুজোর সময় দুর্গাপূজার সময় মা যেতেন মন্দিরে, গিয়ে বসে থাকতেন আমাদের গান, আমার বড় ভাই দুজনেই গান করতাম মন্দিরে, গান শুনতেন। তো সেই উৎসবটা পেয়েছি, পারিবারিক ভাবে উৎসব পেয়েছি, এটা বলতেই হবে। বাহ, চমৎকার চমৎকার। তো শ্যামলদা, যখন প্রথম আপনার অ্যালবাম বের হয় তখন তার অনুভূতিটি কেমন ছিল? কি কেমন? সেটা বলে শেষ করা যাবে না। বিশেষ করে হে প্রিয় বাংলাদেশ আমার একটা মানে প্রথম তো, আর সব নিজে নিজে করেছি, এটা ভয় ছিল যে পারবো কি পারবো না, কিন্তু না, শেষ পর্যন্ত যখন এটি বের হলো একটা পোস্টার সহ, তখন অন্যরকম অনুভূতি, তখন মনে হলো যে না, চেষ্টা করলে সবই পারা যায়। হ্যাঁ, কারণ যদি একাগ্রতা, সদিচ্ছা থাকে, নিষ্ঠা থাকে, তাহলে যে কোনো কঠিন কাজ সহজে করে আসা সম্ভব। এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি। ওই একটা অ্যালবামই আমাকে পরবর্তীতে 2009 সালে আমি পরপর 3টি অ্যালবাম বের করি, 2টি রবীন্দ্রসঙ্গীতের, একটি আমার একক, আমার ছোট বোনের রবীন্দ্রসঙ্গীতের, আরেকটি হলো দুর্গাপূজার উপরে। ওই প্রথম 3টি অ্যালবাম 2000 সালের পরে 2009-এ পরপর 3টি অ্যালবাম করি। এরপর থেকে আমার অ্যালবাম যাত্রা শুরু প্রত্যয় ব্যানারে, কেমন। এরপরে 2010 সালে জাতির পিতার উপর অ্যালবামটা করলাম, কেমন। এইভাবে কিন্তু আমার যাত্রা শুরু। ওই যে প্রথমটা করে সাহস পেয়েছি, অভিজ্ঞতা পেয়েছি যে নিজে নিজে করবো, সেই থেকে শুরু। এটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম অনুভূতি, এটা আসলে বোঝানো যাবে না, কেমন, বোঝানো যায় না। হ্যাঁ, আসলে তাই যে নিজের সৃষ্টি নিজেই দেখছি, এটা মানে। আর বিশেষ করে এই অ্যালবামটিও, সর্বশেষ অ্যালবামটিও আমার একটা বিশাল একটা, আমি বলবো যে এটা আমার একটা বিশাল মাইলস্টোন। প্রচুর পরিশ্রম হয়েছে, ভারতের শিল্পী হৈমন্তী শুক্লা, লোপামুদ্রা, রূপঙ্কর, তারা সবাই গান গেয়েছেন, রফিকুল আলম, তপন চৌধুরী কানাডা থেকে ভয়েস দিয়েছেন, হামিদা নবী, প্রত্যেকে। এদিকে লন্ডন থেকে লুসি রহমান, শেখুল রহমানের মেয়ে গৌরী চৌধুরী, আমাদের এই ইউরোপের প্রখ্যাত শিল্পী, মোস্তফা কামাল মিলন গেয়েছে লন্ডন থেকে। হ্যাঁ, তো ভালো, প্রদীপ সরকার, সবাই। অ্যালবাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। তো শ্যামলদা, গানকে নিয়ে আপনার বর্তমান পরিকল্পনা কি? হ্যাঁ, গানকে নিয়ে পরিকল্পনা আছে, দেখি আরো কিছু, মানে একটা অ্যালবাম, আমার যে স্বপনের যে অ্যালবামটা হে প্রিয় বাংলাদেশ, এই গানগুলোকে আবার দেখি, আমার ইচ্ছা আছে এটাকে রিমেক করে কিছু অন্যান্য শিল্পীদের দিয়ে যদি করাতে পারি গান, দেখা যাক, সেই ইচ্ছাটা আছে, কেমন। আর যদি আসলে এইসব করতে প্রচুর অর্থর প্রয়োজন হয়, তো স্পন্সর পাওয়াটা খুবই মুশকিল, তো যদি পাই তো করবো, না করলে নিজেই চর্চা করে যাব, এই আর কি, কেমন। আর আমার ইচ্ছা আছে গণসঙ্গীত এবং মুক্তিযুদ্ধের গানগুলোর উপরে একটু গবেষণা করা, এগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি পারি, সবার সহযোগিতা পেলে অত করবো সেটা, কেমন। এবং বঙ্গবন্ধুর উপরে আরেকটি অ্যালবাম করব, এটা আমার ভিতরে পরিকল্পনা। উনি যে, আমার একটা ইচ্ছা আছে, উনি যে বিভিন্ন ভাষণগুলো দিয়েছেন বিভিন্ন সময়ে, প্রত্যেকটা ভাষণে কিন্তু অনেকগুলো দর্শন, অনেকগুলো তথ্য আছে, কেমন। সেগুলোকে একসাথে করে তার ভিত্তিতে আমি একটা অ্যালবাম করব, এটা আমার পরিকল্পনা আছে। মানে হ্যাঁ, আমি করবো, আমি ভাষণগুলো নিয়ে, ভাষণের সারমর্ম নিয়ে আমি গান লিখবো, সুর করব, এবং ওটার উপর অ্যালবাম হবে, যে তার ভাষণ ভিত্তিক গানের অ্যালবাম। দেখি, এটা আমার একটা পরিকল্পনা। দারুণ হবে শ্যামলদা, করেন, আমরা আছি আপনার সাথে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর শ্যামলদা, আমরা কি লাস্ট একটা গান শুনতে পারি? গানটি আমি আর মিলন আমাদের ওই সর্বশেষ অ্যালবামে চিরভাস্বর মুজিবে করেছিলাম, তো সেই গানটি আমি গাওয়ার চেষ্টা করছি, কেমন। শুভ শুভ জন্মদিন হে জাতির পিতা তোমার, শুভ শুভ জন্মদিন হে জাতির পিতা তোমার, জেগেছে হৃদয়েতে আনন্দেরই জোয়ার, লেগেছে ভুবনেতে আনন্দেরই জোয়ার। শুভ শুভ জন্মদিন হে জাতির পিতা তোমার, শুভ শতবর্ষ হে জাতির পিতা তোমার, জেগেছে হৃদয়েতে আনন্দেরই জোয়ার, লেগেছে ভুবনেতে আনন্দেরই জোয়ার। শুভ শুভ জন্মদিন হে জাতির পিতা তোমার।
জন্ম টুঙ্গি পাড়ায়, খোকা নামে ডাকতো সবাই, মুজিব হয়ে আনলে দেশটা আপসীন চেষ্টায়। জন্ম টুঙ্গি পাড়ায়, খোকা নামে ডাকতো সবাই, মুজিব হয়ে আনলে দেশটা আপসীন চেষ্টায়। মুজিব হয়ে আনলে দেশটা আপসীন চেষ্টায়। শুভ শুভ জন্মদিন হে জাতির পিতা তোমার, শুভ শুভ জন্মদিন হে জাতির পিতা তোমার। সাতই মার্চের ভাষণ জাতিসংঘের দলিল এখন, যে ভাষণে প্রলয় দোলা বিশ্বে লাগে কাঁপন। সাতই মার্চের ভাষণ জাতিসংঘের দলিল এখন, যে ভাষণে প্রলয় দোলা বিশ্বে লাগে কাঁপন। যে ভাষণে প্রলয় দোলা বিশ্বে লাগে কাঁপন। শুভ শতবর্ষ হে জাতির পিতা তোমার, শুভ শতবর্ষ হে জাতির পিতা তোমার। হিমালয় দেখে নিজে, দেখেলো সে তোমার মাঝে, শান্তি পদক পেলে তুমি তোমার মহান কাজে। হিমালয় দেখে নিজে, দেখেলো সে তোমার মাঝে, শান্তি পদক পেলে তুমি তোমার মহান কাজে। শান্তি পদক পেলে তুমি তোমার মহান কাজে। শুভ শুভ জন্মদিন হে জাতির পিতা তোমার, শুভ শতবর্ষ হে জাতির পিতা তোমার। জেগেছে হৃদয়েতে আনন্দেরই জোয়ার, লেগেছে ভুবনেতে আনন্দেরই জোয়ার। শুভ শতবর্ষ হে জাতির পিতা তোমার, শুভ শুভ জন্মদিন হে জাতির পিতা তোমার, শুভ শুভ জন্মদিন হে জাতির পিতা তোমার। ধন্যবাদ। অসাধারণ। তো এটা সুর এবং আমার এটা লেখা, আমার শুরু আমার, ওই যে আমাদের সর্বশেষ অ্যালবাম চিরভাস্বর মুজিব, ওটার 12টি গানই আমার লেখা, আমার সুর, সঙ্গীত আয়োজনই আমারই করা। তো যেখানে ভারতের শিল্পীরা, বাংলা শিল্পীরা, তপন যেটা বললাম, সবাই গান গেছে। হ্যাঁ, সবাই গেছে। হ্যাঁ হ্যাঁ, এই অ্যালবামটি, এই অ্যালবামে এটি গান, এটা গেয়েছি আমি। এবং আপনারা জানেন যে আমার লন্ডনে আমার ঘনিষ্ঠ বন্ধু, সেও ঢাকা বিশ্ব সাংস্কৃতিক দলের সদস্য, মোস্তফা কামাল মিলন। সে একদিকে মিডিয়াতেও কাজ করেছে দীর্ঘদিন এখানে, এবং শিক্ষক বটে, সে রিটায়ার্ড শিক্ষক। সেও, আমরা দুজনেই এই গানটা করেছি আমাদের মূল অ্যালবামে, এই গানটি। কেমন? তো যারা, আমি যদি সময় পাই স্বপনের একটি গান দিয়ে শেষ করতে চাই। স্বদেশ পর্যায়ে কি সময় হবে? হ্যাঁ হ্যাঁ, শ্যামলদা করেন। ওর মোস্তফা স্বপন যেহেতু বলেছে, তাহলে ওর একটি গান, এই গানটি আমার ভালো লাগে। এটা একটা ওই স্বদেশের উপর গান, যেহেতু আমাদের সামনে 26শে মার্চ, কেমন? তো এই গানটি দিয়ে মনে আমি আজকে করতে পারি, তাই না? এটাই ভালো। এই গানটি ওরই লেখা, আমার সুর করা। আর এই যে হে প্রিয় বাংলাদেশ, এই যে অ্যালবামটি, এটাতেই একটি গান, এই গানটি গেয়েছে। এবং এই গানটি গিয়েছিল আমারই ছোটকালের বন্ধু, এখন মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী। সেই গানটি গেয়েছিল। সেই তখন সাংস্কৃতিক দলের আমাদের সঙ্গীত বিভাগের মুখ্য সমন্বয়ক ছিল। মানে আমরা তিনজন, আমি, অভিজিৎ, অরিজিৎ, সবসময় একসাথে বাসা থেকে আসতাম টিএসসিতে। আমাদের মারা বলতো, আমার মা, ওর মা, যে তোরা রাতে বাসায় ফিরিস কেন, কাঁথা কম্বল মশারি নিয়ে যা, রাতে টিএসসিতে থাকিস। কারণ সেই যে সকালে বেরোতাম, রাত্রে 10:30 বাসায় ফিরতাম, সারাদিন টিএসসিতে, বুঝছেন, খাওয়া দাওয়া সব ওখানে। সেই জন্য আমার মা, অরিজিতের মা, আমার কাকিমা বলতাম, এই শ্যামুল্লা তোরা বাসায় আসিস কেন, একবারে চলে যা, ওই একবারে সকালে মানে মশারি টসে নিয়ে যা, রাত্রে ওখানে থাকবি। তো এগুলো ইতিহাস আর কি। তো সে একটা গান গাচ্ছি, কেমন? স্বদেশ আমার কাঙ্ক্ষিত কবিতা, বাঁধ ভাঙা প্রেরণার রূপচানো পদ্মার জল। স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়। স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়। স্বদেশ আমার কাঙ্ক্ষিত কবিতার, বাঁধ ভাঙা প্রেরণার রূপচানো পদ্মার জল। স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়। স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়। স্বদেশ আমার কাঙ্ক্ষিত কবিতা। অসংখ্য শব্দের কথার মেলায় জেগে দেখি সকালে রোদে, স্মৃতির মিনারে এসে ভোরের শিশির শিমুলের লাল ফুলে কাঁদে।
অসংখ্য শব্দের কথার মেলায় জেগে দেখি সকালে রোদে, স্মৃতির মিনারে এসে ভোরের শিশির শিমুলের লাল ফুলে কাঁদে। স্বদেশ আমার ব্যথার সাগর পুরে উঠে আসা স্বপ্নের চর, স্বদেশ আমার ব্যথার সাগর পুরে উঠে আসা স্বপ্নের চর, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার কাঙ্ক্ষিত কবিতার বাঁধ ভাঙা প্রেরণার রূপচানো পদ্মার জল, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার কাঙ্ক্ষিত কবিতার। মলিন আঁচলে বাঁধা স্নেহের পরশ লেগে থাকা ওই দূর গ্রামে, কি দারুণ সংগ্রামে নিদারুণ হতাশায় দিন কাটে বেদনার ঘামে। মলিন আঁচলে বাঁধা স্নেহের পরশ লেগে থাকা ওই দূর গ্রামে, কি দারুণ সংগ্রামে নিদারুণ হতাশায় দিন কাটে বেদনার ঘামে। স্বদেশ আমার চোখের সীমায় ছুঁয়ে থাকা ভালোবাসা ঘর, স্বদেশ আমার চোখের সীমায় ছুঁয়ে থাকা ভালোবাসা ঘর, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার কাঙ্ক্ষিত কবিতার বাঁধ ভাঙা প্রেরণার রূপচানো পদ্মার জল, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়, স্বদেশ আমার বুকের পাঁজর ঘেঁষে বেড়ে ওঠা রক্তের ঝড়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্যামলদা, অনেক ধন্যবাদ। তো শ্যামলদা, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের ইতি টানবো। তো তার আগে আপনার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে, যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন, আপনার বন্ধুরা এবং শুভাকাঙ্ক্ষীরা। তাদেরকে আসলে অসংখ্য আমি ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যে আমাদেরকে উৎসাহ দিয়েছেন এতক্ষণ সাথে থেকে ধৈর্য ধরে, কারণ আমাদের তো বয়সও হয়েছে, আমরা তো সেই প্রফেশনাল সিঙ্গারও নেই, আমাদের গ্ল্যামারও নেই, আমাদের সেই ক্রেজও নেই। তারপরেও যে তারা অন্তরের টানে, ভালোবাসার টানে আমাদের সাথে ছিলেন। আর আমি বিশেষ করে ঝরা আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনারা সুযোগ করে দিয়েছেন এখানে গান গাইবার জন্য। কারণ আসলে আমরা একসময় যে আমরা আন্দোলন করেছি গান নিয়ে, সংস্কৃতি চর্চা নিয়ে আন্দোলন করেছি, শুদ্ধ সংস্কৃতি চর্চায়, এই ইতিহাস অনেকেই জানে না। আমরা 80-র দশকে কি করেছি সাংস্কৃতিক দল থেকে, এটা অনেকেই জানে। আমাদের সাংস্কৃতিক দলের মেম্বার এখন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং দর্শকদেরও বলছি, যদি কোনো বেশি বলে থাকি মার্জনা করবেন, তবে চেষ্টা করেছি সত্য বলার, কারণ সবসময় আমরা সত্য এবং সুন্দরের পূজারী। আমার বাবাও বলতেন, আমার সঙ্গীত গুরু অজিত দাও বলতেন যে আমরা সত্য ও সুন্দরের পূজা করব, আরাধনা করব, এতেই জীবনের সার্থকতা নিহিত, অন্য কিছুতে নয়। এই আমাদের আদর্শ হোক। আর আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি বঙ্গবন্ধুকে হৃদয় ধারণ করি। আশা করি আগামীতে তার আরেকটি অ্যালবাম আমি করব তার উপরে, যেটা আমি বলেছি, এটা আমি করব, যেহেতু আমার পরিকল্পনা আছে, আমি করব। সহযোগিতা পেলে আমি তো আরো এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, দর্শক সবাইকে শুভেচ্ছা, ঝরা আপনাকেও শুভেচ্ছা। আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট দিয়েছে, এই টেকনিক্যাল সাপোর্ট, এই আয়োজন, ঘরের মধ্যে করা সবকিছুই খোঁজখবর নিয়েছে জন্য আমার সহধর্মিনী সুনিতা, আমার বড় ছেলে সন্দীপন, ছোট ছেলে স্নেহাসন, তাদের সবাইকে, আপনারও আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ শ্যামলদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজ সংযুক্ত হবার জন্য, এবং আপনার স্বপ্ন পূর্ণ হোক, এটা আমাদের কামনা থাকবে অন্তরের অন্তঃস্থল থেকে, আমি করব। আর দর্শক, আপনাদের সাথে দেখা হবে শীঘ্রই আবার নিশ্চয়ই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে এতক্ষণ ধরে থাকবার জন্য, আমাদেরকে উৎসাহ দেবার জন্য শ্যামলদা যেটা বললেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে একসময়। আজকের মতো বিদায়।